ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল পোলারাইজেশনের ক্ষেত্রে বলছিলাম পি ইন্ডিভিজুয়াল পোলারাইজেশন, পি এভারেজ অথবা পি ইনডিউস বলছিলাম। আর যদি টোটাল পোলারাইজেশন হয় তাহলে বলছিলাম পি। পি মানে কি? পোলারাইজেশন পার ইউনিট ভলিউম। পোলারাইজেশন পার ইউনিট ভলিউম বলছিলাম। আর একটা টার্ম বলছিলাম পি টোটাল, টোটাল পোলারাইজেশন বলছিলাম। এই কয়টা টার্ম বলছিলাম। আর এখানে ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে তোমার ম্যাগনেটাইজেশন ভেক্টর এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মনে করো ইন্ডিভিজুয়াল ম্যাগনেটাইজেশন যেটা হয়, একটা ম্যাগনেটাইজেশন হচ্ছে মনে করো M1, ছোট ছোট একটা অ্যাটমের মধ্যে M1, M2, M3 এরকম ম্যাগনেটাইজেশন হয় প্রত্যেকটা অ্যাটমে। ইন্ডিভিজুয়াল অ্যাটমে একটা একটা করে ম্যাগনেটাইজেশন হচ্ছে মনে করো এই প্রত্যেকটা অ্যাটম। এই ম্যাগনেটাইজেশন গুলো যদি আমি সবগুলো যোগ করি তাহলে আমার আসবে ম্যাগনেটাইজেশন ভেক্টর এম। ম্যাগনেটাইজেশন ভেক্টর এম মানে হচ্ছে M1 সবগুলো যোগ করে যদি আমি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আসে ম্যাগনেটাইজেশন ভেক্টর পার ভলিউম। হ্যাঁ, পার ইউনিট ভলিউম। ম্যাগনেটাইজেশন ভেক্টর পার ইউনিট ভলিউম আসে। আচ্ছা, এখন টোটাল ম্যাগনেটাইজেশনটা কি হবে? আমি যদি বলি টোটাল ম্যাগনেটাইজেশন, আমি এই যে ভলিউমটা, এই ভলিউমের মধ্যে টোটাল ম্যাগনেটাইজেশন কত? ইনিশিয়াল ম্যাগনেটাইজেশন আর বাইরে ম্যাগনেটাইজেশন যোগ হবে না স্যার? ইন্ডিভিজুয়াল স্যার ভিতরে যেটা স্যার ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হবে স্যার ওটা প্লাস আমাদের স্যার কারেন্ট ফ্লো হওয়ার জন্য বাইরে যেটা হবে সেটা দুইটা সামেশন হবে না? হ্যাঁ, সামেশন হবে বলতেছি। তার এখন টোটাল ম্যাগনেটাইজেশন হবে এম ইনটু ভলিউম। আমরা এটা বের করছিলাম ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম। আর এখানে যদি টোটালটা বের করতে চাই তাহলে ভলিউম দিয়ে গুণ করলে টোটাল ম্যাগনেটাইজেশন বের হবে। টোটাল বলতে এই পুরা ভলিউমের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটাইজেশন হচ্ছে পুরা ভলিউমের মধ্যে, তাহলে এটা হবে এম ইনটু ভলিউম বলতে এ ইনটু এল। এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া আর এল হচ্ছে লেগ। তাহলে আমরা এই অংশটা পাচ্ছি ভলিউম। বুঝতে পারছো? এখন এই ছবিটা একটু বলি। এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা কারেন্ট ফ্লো করতেছে ফ্রি স্পেসে। এটা ফ্রি স্পেস। ফ্রি স্পেসে যদি একটা কারেন্ট ফ্লো করে তাহলে সলিনয়েডের মধ্যে দিয়ে, তাহলে এখানে একটা ফিল্ড উৎপন্ন হবে। সেই ফিল্ডটা হচ্ছে বি নট, তাই তো? এখন এই অবস্থায় একই কারেন্ট ফ্লো করতেছে। এই অবস্থায় যদি আমি এখানে একটা ম্যাটেরিয়াল ঢুকাই, মনে করো ম্যাগনেটিক একটা ম্যাটেরিয়াল এটার মধ্যে ঢুকানো হইলো, তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ঢুকানোর কারণে এই ম্যাটেরিয়ালের একটা ম্যাগনেটাইজেশন হবে। কি হবে? ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন হবে। হ্যাঁ, ম্যাটেরিয়ালের একটা ম্যাগনেটাইজেশন হবে। তাহলে এই ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন হওয়ার জন্য দায়ী কে? মানে কে কাজ করতেছে? ইনপুট ফিল্ড হিসেবে কোন কারেন্ট ফ্লো করছে যে ওই কারেন্টটা না স্যার? হ্যাঁ, কারেন্ট ফ্লো করছে এবং ইনপুট হিসেবে যে ফিল্ডটা কাজ করতেছে সেটা হচ্ছে বি নট। মানে সে তার কাছে ইনপুট হিসেবে কি আসতেছে? বি নট ফিল্ড আসতেছে না? ইনপুট ফিল্ড আমরা জানি যখন কোন একটা ফিল্ড অ্যাপ্লাই হয় কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে, যদি কোন একটা ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি তখন ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্ডিভিজুয়াল অ্যাটমিক যে ম্যাগনেটাইজেশন গুলো আছে ওগুলা একই দিকে অ্যালাইন করার চেষ্টা করে। এটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের বা অ্যাটমিক ডাইপোল মোমেন্টের একটা বৈশিষ্ট্য আমরা বলছিলাম প্রথম দিন বলছিলাম। মানে এটা যখন বলছিলাম তখন বলছিলাম, এই যে একটু স্মরণ করায় দেই। এই যে দেখো, আমরা কয়েকটা বৈশিষ্ট্য বলছিলাম। একটা বৈশিষ্ট্য বলছিলাম যে এটা নর্থ পোল সাউথ পোল হিসেবে কাজ করে, একটা পার্মানেন্ট ম্যাগনেটের মতো। আরেকটা বলছিলাম যে ইনপুট যদি কোনো ফিল্ড থাকে, যেমন এটা একটা ইনপুট ফিল্ড, তাহলে ইনপুট ফিল্ডের সাথে ইন্ডিভিজুয়াল যে অ্যাটমিক মোমেন্ট গুলো সেটা একই দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করে। এটা মনে আছে? জি স্যার।
তাহলে এইখানে যদি এখানে প্রথমে ফ্রি স্পেস থেকে থাকে, তাহলে ফ্রি স্পেসে ইনপুট ফিল্ড হিসেবে বি নট আছে। একটা ম্যাটেরিয়াল যখন আমি ইনসার্ট করলাম, তখন এই ম্যাটেরিয়াল ঢুকানোর কারণে এই ম্যাটেরিয়ালের উপরে এই বি নটটাকে ইনপুট ফিল্ড হিসেবে আমি চিন্তা করতে পারি। আর ম্যাটেরিয়ালের ভিতরে ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে ম্যাগনেটাইজেশন গুলো আছে, এই ম্যাগনেটাইজেশন গুলো কিন্তু এটার সাথে যোগ হবে এবং এটা একই দিকে অ্যালাইন হবে। তাহলে এই ম্যাগনেটাইজেশন গুলোই হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাগনেটাইজেশন, M1 M2 M3 Mn পর্যন্ত। তাহলে এটা ডিভাইডেড বাই ভলিউম। এই ভলিউমের মধ্যে আমি যদি মনে করি যে মনে করো n সংখ্যক অ্যাটম আছে, তাহলে ম্যাগনেটাইজেশনের সংখ্যা হবে 1 থেকে n পর্যন্ত যোগ করব ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে? এখন এমটা হচ্ছে পার ইউনিট ভলিউমে। মনে করো 1 সিসি তে 1 সেন্টিমিটার কিউবে কতগুলো ম্যাগনেটাইজেশন, আর টোটাল ম্যাগনেটাইজেশন কে আমি যদি চাই বের করতে, তাহলে এম কে ভলিউম দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি টোটাল এই এতটুকু ভলিউমের মধ্যে কতটুকু ম্যাগনেটাইজেশন আছে সেটা বের করতে পারবো না? জি স্যার, তাহলে বুঝতে পারছো ঘটনাটা কি হচ্ছে? টোটাল ম্যাগনেটাইজেশন। এখন দেখো, খেয়াল করো, তাহলে আমরা একটা সূত্র পেলাম, টোটাল ম্যাগনেটাইজেশন is equal to magnetization per unit volume into volume। এটা একটা সূত্র পাইলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি কি বলে এটাকে, আমরা এর আগে পড়ছিলাম যে একটা সলিনয়েডে যদি কারেন্ট ফ্লো করে, এক্সটার্নাল একটা কারেন্ট ফ্লো যদি করে, সেই কারেন্ট সাথে ক্রস সেকশন এরিয়া, এই দুইটা মিলে কি হয়? একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় না? একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় তো নাকি? কারেন্ট ইনটু এরিয়া। তাহলে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারি কারেন্ট ইনটু এরিয়া। কারেন্ট ইনটু এরিয়া। এখন এইখানে আমরা তোমাদের আলোচনা করছিলাম কিনা জানি না, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা খেয়াল করো, এই অংশটাকে একটু বড় করে আমরা দেখাবো। ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট যেটা তৈরি হয়, এটা যদি ক্রস সেকশন দেখি তাহলে এরকম একটা ক্রস সেকশন দেখা যায়, তাই না? এখানে পাশাপাশি কারেন্ট গুলো ক্যান্সেল হয়ে যায় পরস্পর। দেখো বিপরীতমুখী না পরস্পর? স্যার ক্যাপাসিটরের ক্ষেত্রে পোলারাইজেশনটা এরকম হচ্ছে, এরকম না স্যার? এটা তো ক্যাপাসিটর না, এটা হচ্ছে যে স্যার বলতেছি ক্যাপাসিটর স্যার যেরকম স্যার আমরা স্যার একটা স্যার ডাইরেক্টলি ম্যাটার ঢুকালে স্যার একটা প্রসেসন করে শুধু সারফেস এরিয়া গুলো থাকে, এটা তো সেরকম হবে না। এটা বলে এখানে পাশাপাশি দেখো কারেন্ট গুলো পরস্পর ক্যান্সেল হয়ে যায়, তাহলে এই সারফেসে কিন্তু কারেন্টের অংশটা ক্যান্সেল হয় না। সারফেসে দেখো একটা এরকম সার্কুলেটিং একটা কারেন্ট ফ্লো করে, তাই না? জি স্যার। সারফেস বলতে বোঝাচ্ছে আমি যে ম্যাটেরিয়ালটা ইনসার্ট করছি সেই ম্যাটেরিয়ালের এই সারফেসের এই ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, ভিতর দিয়ে একটা কারেন্ট, মানে এটা আসলে এক্সটার্নাল কারেন্ট না, এটা একটা ইন্টারনাল কারেন্ট। মানে এই কারেন্টটা তুমি কোন একটা কন্ডাক্টরে যে নিতে পারবা এরকম না। একটা কারেন্ট তো তোমার এরকম যে বাইরে তোমার ফ্লো করতেছে, বাইরে তোমার মনে করো যদি আমি ওয়্যার চিন্তা করি, বাইরে কন্ডাক্টর দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে, সেই কারেন্ট না কিন্তু এটাকে তুমি বলতে পারো সারফেস বাউন্ড কারেন্ট, বা সারফেসের ভিতরে একটা সার্কুলেটিং কারেন্ট, স্কিন ইফেক্ট। অনেকটা সেরকম স্কিন ইফেক্টের মতো। তাহলে এইটা তোমার সারফেসের ভিতরের কারেন্ট। তাহলে সেই কারেন্টের পরিমাণটা যদি আমি চিন্তা করি আইএম, এই কারেন্টের নাম দিলাম কি কারেন্ট? আইএম। তাহলে এই যে এই কারেন্টটাই কি আমি আইএম বলতে পারি না?
তাহলে জি স্যার। সার্কুলেটিং কারেন্ট যদি আইএম হয়, এরিয়া যদি এ হয়, তাহলে মোমেন্ট কত হবে? আই, আমরা বলবো আইএম ইন্টু এ। মোমেন্ট বা ম্যাগনেটাইজেশন যাই বলো না কেন, এটাকে ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারো বা ম্যাগনেটাইজেশন বলতে পারো। টোটাল ম্যাগনেটাইজেশন, এই জায়গাটার মধ্যে যে ম্যাগনেটাইজেশন হচ্ছে এতটুক একটা জায়গার মধ্যে, সেটাকে আইএম ইন্টু এ বলতে পারি না আমি? জি স্যার, পারি স্যার। একটা সার্কুলার, একটা সার্কেল চিন্তা করতে পারো, একটা সার্কেলের জন্য। আচ্ছা, একটা সার্কেলের জন্য যদি এই পরিমাণ ম্যাগনেটাইজেশন হয়, তাহলে আমার যদি লেন্থ যদি এল হয়, তাহলে টোটাল ভলিউমের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটাইজেশন হবে এটাকে এল দিয়ে আসলে গুণ করতে হবে। তাহলে টোটাল ম্যাগনেটাইজেশন আমি আরেকটা সূত্র পাচ্ছি, আইএম এ ইন্টু এল। হ্যাঁ, তাহলে টোটাল ম্যাগনেটাইজেশন আমি দুইটা সূত্র দিয়ে বের করলাম, একটা হচ্ছে উপরের একটা সূত্র দিয়ে, আর একটা এই সূত্র দিয়ে। তাহলে দুইটা সূত্র থেকে আমি দেখতেছি, যদি কম্পেয়ার করি, তাহলে এম ইজ ইকাল টু আইএম বলতে পারি। অর্থাৎ ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু দ্য সার্কুলেটিং কারেন্ট, সারফেস কারেন্ট বলতে পারো। ঠিক আছে, এই সারফেস কারেন্টটা এক্সটার্নাল কন্ডাক্টরের কারেন্টের মতো এরকম এরকম কারেন্ট না আর কি, এটা সারফেসের ভিতরে কারেন্টটা সার্কুলেট করে। ঠিক আছে, বুঝা গেছে কথাটা? তাহলে দেখো, এখন অ্যাকচুয়ালি এই কারেন্টটা একই দিকেও হইতে পারে, বিপরীত দিকেও হইতে পারে। এটা নির্ভর করে ম্যাটেরিয়ালের প্রকৃতির উপরে, ম্যাটেরিয়ালটা কেমন এটার সাথে নির্ভর করে। এখন দেখো, আমরা শুরুতে একটা ফিল্ড দিছিলাম বি নট, বি নট দিছিলাম, বি নটের সাথে এক্সটার্নাল একটা কারেন্ট, সেটা হচ্ছে আই ড্যাশ। বি মানে কি? মিউ নট আই ড্যাশ, বি এর সূত্র। অথবা বি এর সূত্রটা এরকমও তুমি দেখতে পারো, মিউ নট এন এল, সরি এন ইন্টু আই। এখানে আই হচ্ছে ওই এক্সটার্নাল কারেন্টটা, এই কারেন্টটা আমি সাপ্লাই দিতেছি, আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেংথ, আর আই ড্যাশ হচ্ছে কারেন্ট পার ইউনিট লেংথ। একই কথা, এই দুইটা সূত্র আসলে একই জিনিস। এখানে একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে, মানে এই দুইটা কিভাবে এক হচ্ছে। স্যার বুঝি নাই স্যার, এটা আই প্রাইম সমান এন আই স্যার। হ্যাঁ, আই ড্যাশ ইজ ইকুয়াল টু এন আই। আই ড্যাশ, এটা মনে রাখতে হবে তোমাকে, আই ড্যাশ মানে কি? আই ড্যাশ হচ্ছে কারেন্ট পার ইউনিট লেংথ, আর এন হচ্ছে পার ইউনিট লেংথে কয়টা টার্ন আছে। মনে করো যদি 1 মিটার দূরত্ব হয় আমার, মনে করো ইউনিট লেংথ যদি আমি 1 মিটার বলি, তাহলে এটা মনে করো 1 মিটার, তাহলে এই 1 মিটারের মধ্যে কয়টা প্যাচ আছে, এটা হচ্ছে এন। বুঝছো? জি স্যার, নাম্বার অফ টার্ন। হ্যাঁ, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেংথ, এই কথাটা বলতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। বুঝো নাই কথাটা? এই কথাটা ইম্পর্টেন্ট, পার ইউনিট লেংথ, কারণ পার ইউনিট লেংথ না হইলে তো আসলে হয় না, ইউনিট লেংথেই আসলে আমাকে কারেন্টের পরিমাণ, ম্যাগনেটাইজেশন বের করতে হবে। অথবা বলতে পারো কারেন্ট পার ইউনিট লেংথ, আই ড্যাশ, একই কথা। তাহলে এটা হচ্ছে বি নট। তাহলে এটা যখন আমি অ্যাপ্লাই করলাম প্রথমে, তখন আমি পাচ্ছি বি নট ইজ ইকুয়াল টু মিউ নট আই ড্যাশ, এই জিনিসটা পেলাম। এরপরে আমি যখন একটা ম্যাটেরিয়ালকে ইনসার্ট করলাম, ম্যাটেরিয়াল ইনসার্ট করার কারণে কি হয়? একটা আরেকটা ম্যাগনেটাইজেশন তৈরি হয় না? একটা ম্যাগনেটাইজেশন তৈরি হয়। আরেকটা ম্যাগনেটাইজেশন তৈরি হয়। তখন এই কারণে টোটাল বিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, টোটাল বি মানে টোটাল ফিল্ডটা চেঞ্জ হয়ে যায়। আগে ছিল বি নট, এটার সাথে ওই যে তোমার ম্যাগনেটাইজেশন হয়েছে না এম, ওই ইন্টারনাল একটা ফিল্ড আসবে না প্রত্যেকটার জন্য? ওই যে ছোট ছোট যে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট আমি যেটা বললাম, প্রত্যেকটার তো একটা করে ফিল্ড তৈরি হচ্ছে, তাই না? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা একটা করে ফিল্ড আছে না, নিজস্ব একটা ফিল্ড আছে না? তাহলে সেই ফিল্ডটা যোগ হবে না? সেই ফিল্ডটা কিন্তু যোগ হবে। তাহলে আমরা বলতে পারি বি ইজ ইকাল টু বি নট প্লাস ওই যে ভিতরের যে ফিল্ড গুলো তৈরি হইল,
সেই ফিল্ডটাকে আমরা বলতে পারি মিউ নট ইন্টু এম। এক্সটার্নাল একটা ফিল্ড তৈরি হবে, ইন্টারনাল একটা ফিল্ড তৈরি হচ্ছে না ইন্ডিভিজুয়াল অ্যাটমিক মোমেন্ট গুলো দিয়ে। ওটা স্যার আইএম হবে না স্যার, ওখানে স্যার কারণ আইএম হচ্ছে স্যার। হ্যাঁ, এটাও লেখা যায়, মিউ নট এম লেখা যায়। আচ্ছা দেখো, আবার দেখো, বুঝতে পারছি আমি, তুমি এটাও লিখতে পারবা, বি নট প্লাস মিউ নট আই এম, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। জি স্যার, বুঝছি। এম আর আই এম একই জিনিস এক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি বি নট, সরি এটাকে আবার ভাঙায় লিখি। আমরা বি নট জানি হচ্ছে মিউ ড্যাশ প্লাস আই এম। আইএম। তার মানে এইটা হচ্ছে আমার ইনপুট ছিল শুরুতে, এরপরে বেড়ে হইলো এইটা। তাহলে শুরুতে আমি শুরু করছিলাম বি নট দিয়ে, বি নট ইজ ইকাল টু মিউ নট আই ড্যাশ। এরপরে যখন আমি একটা ম্যাটেরিয়াল ইনসার্ট করলাম তখন এটা বেড়ে গেল, এটা বেড়ে কি হইলো বি নট প্লাস মিউ নট এম, এই পরিমাণ চেঞ্জ হইলো, এই পরিমাণ চেঞ্জ হইলো। তাহলে এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এই দুটো সূত্র একটু মনে রাখতে হবে। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখো, আমরা আসলে বি কে এইচ এর সাথে সম্পর্ক করি, বি নট ইজ ইকাল টু মিউ নট ইন্টু এইচ। তাহলে এইচ ইজ ইকাল টু 1 বাই মিউ নট বি স্যার নট। একটা স্যার কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার স্যার মিউ নট ইন্টু মিউ আর, স্যার মিউ নটটা হচ্ছে আমার স্যার একটু জোরে বলো, আমি শুনতে পারতেছি না ঠিক মতো। স্যার আমরা জানি যে স্যার মিউ সমান মিউ নট ইন্টু মিউ আর। স্যার আমার মিউ নট হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। স্যার আমি যখন একটা স্যার মেটাল ঢুকাবো তখন স্যার ওটা স্যার মিউ নট হবে নাকি স্যার মিউ আর হবে স্যার রিলেটিভ পারমিটিভিটি? এই ক্ষেত্রে এটা মিউ হবে আর কি, যদি কোনটা কোন সূত্রে স্যার সেকেন্ড স্যার ওই মেটাল আমরা যখন যখন হচ্ছে এটা মিউ নট হবে, ওটাও স্যার মিউ নট হবে। হ্যাঁ এখানে মিউ নটই হবে। হ্যাঁ কারণ স্যার আমার ক্যাপাসিটিকে দেখছিলাম স্যার, আমার ওখানে স্যার ডাইরেক্ট থেকে জন্য স্যার এপসাইলন আর ছিল স্যার, রিলেটিভ পারমিটিভিটি ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, এখানে মিউ নট হবে আর কি, এখানে ইনপুট হিসেবে মিউ নটটা কাজ করতেছে, তো ইনপুট হিসেবে ধরতেছি আমরা, এখানে মিউ নট। আমরা দেখছি যে মিউ কে বাংলা স্যার দুইটা পাই, একটা স্যার মিউ নট আর একটা স্যার মিউ আর। হ্যাঁ ঠিক আছে, এই ক্ষেত্রে মিউ নটই হবে, কারণ মিউ নটটাকে আমরা যে আসলে তো এয়ার এর মধ্যে কিন্তু ম্যাটেরিয়ালটাকে ইনপুট দিতেছি আমরা, তাই না? এই কারণে মিউ নট চিন্তা করতেছি, ম্যাটেরিয়ালটাকে তো চিন্তা করতেছি যে এয়ার এর মধ্যে আমি রাখতেছি, এই কারণে মিউ নট দেওয়া হয় আর কি। আচ্ছা, 1 বাই মিউ নট, আর এখানে বি নট, এই বি নট এর মানটা এখানে ইনপুট দেওয়া হয়, বি নট এর মান কত, বি মাইনাস মিউ নট ইন্টু এম। তাহলে এইচ এর সাথে এটার একটা সম্পর্ক আছে, এখানে বি এর সম্পর্ক। এখানে কিছু ডেরিভেশন দেখানো হয়েছে, এই জিনিসগুলো একটু দেখতে পারো, যেমন বি ইজ ইকাল টু, এটা দেখাইলাম, তারপরে এইচ। স্যার স্যার আমার 10টা 45 থেকে একটা ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু সারফেস কারেন্ট, এটা সারফেস সার্কুলেটিং কারেন্ট। আর এখানে আমরা দেখলাম বি নট এর সাথে আই ড্যাশ এর সম্পর্ক, এরপরে যখন একটা ম্যাটেরিয়াল ইনসার্ট করা হলো তারপরে আসলো বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস মিউ নট ইনটু এম। এটাকে তুমি ইনপুট হিসেবে চিন্তা করতে হবে, ইনপুটটা তোমার কিন্তু ফ্রি স্পেস চিন্তা করতে হবে, মানে তুমি একটা সলিনয়েড, এটা বাতাসের মধ্যে আছে, এটা বাতাসের মধ্যে সলিনয়েড আছে, তাহলে এখানে ইনপুটটা কি, ইনপুট ফিল্ড হচ্ছে বি নট, তাই না? ইনপুট ফিল্ডটা হচ্ছে হ্যাঁ বি নট। তাহলে এটার সাথে তোমার বি ইজ ইকাল টু হচ্ছে বি নট ইন্টু বি নট প্লাস মিউ নট এম। হ্যাঁ, মিউ নট ইন্টু এম। কারণ হচ্ছে এই যে ফিল্ডটা, ইনপুট ফিল্ড, এটাই কিন্তু তোমার
যে ম্যাটেরিয়ালটা আমি ইনসার্ট করলাম সেটার জন্য ইনপুট ফিল্ড হিসেবে কাজ করতেছে। এই সলিনয়েডের আমরা কি করি, কারেন্ট চেঞ্জ করি না? তাহলে কারেন্ট যদি চেঞ্জ করি, এই কারেন্টটা কিন্তু আসলে এইচ এর সাথে সম্পর্ক ডাইরেক্টলি, তাই না? এইচ ইজ ইকুয়াল টু কি? অ্যাকচুয়ালি আই ড্যাশ, ম্যাগনেটাইজেশন কারেন্ট পার ইউনিট লেংথ, অনেক সময় এন আই লেখা হয়। এইচ ইজ ইকুয়াল টু এন আই। এইচ এর ইউনিট কি? অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার মানে কি? পার ইউনিট লেংথের কারেন্ট, পার ইউনিট লেংথে কি পরিমাণ কারেন্ট। তাহলে এইচটা হচ্ছে একটা এক্সটার্নাল প্যারামিটার। আমি এখানে জাস্ট শুধু ভোল্টেজ সোর্সটা যদি সাপ্লাইটা যদি ভ্যারি করি তাহলে এইচ আমার চেঞ্জ হয়। তাহলে এইচ চেঞ্জ করার কারণে আমার এক্সটার্নাল ফিল্ডটা কতটুকু চেঞ্জ হইলো, এম কতটুকু চেঞ্জ হইলো, এটা আমি দেখতে চাই। এই কারণে এইচ এর সাথে একটা রিলেশন এইভাবে দেখানো হয়। Note that the unit H is equal to ampere per meter magnetizing current per unit length. The reason for dividing mu naught is that the resulting vector H becomes simply related to the external conduction current. তাহলে H কে আসলে এইভাবে দেখানো হয়। H is equal to দেখা যাচ্ছে I dash, এটা এখানে প্রুফ করে দেখাইছে, আমরা যদিও এই জিনিসটা জানি আর কি। H is equal to B naught by mu naught, এখানে তোমার mu naught I dash দেখানো হয়েছে, B naught is equal to সেখান থেকে I dash. So H relates with the external আচ্ছা এখন দেখো এটা যে মিউ ইকুয়াল টু বি নট ডিভাইডেড বাই এইচ, আর মিউ হচ্ছে বি বাই এইচ, পারমিবিলিটি অফ দ্য ফ্রি স্পেস আর পারমিবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। আর মিউ ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু আর। এখন আমরা দেখবো রিলেটিভ পারমিটিভিটির সাথে এখানে একটা নতুন টার্ম আছে কাই এম। কাই এম ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। কাই এম জিনিসটা কি আসলে? আমরা দেখলাম আগে যে এইচ এর সাথে কিসের সম্পর্ক, বি এর সম্পর্ক। আমরা যখন কারেন্ট ভ্যারি করি, ইনপুট কারেন্ট ভ্যারি করা মানেই কিন্তু এইচ ভ্যারি হওয়া, তাই না? কারেন্ট ভ্যারি হওয়া মানে কি? এইচ ভ্যারি হওয়া না? বুঝতেছো কিনা? কারেন্টের সাথে তো এইচ এর ডাইরেক্ট রিলেশন না। এদিকে যদি আমি ইনপুট চিন্তা করি, আমি ইনপুট হিসেবে কি করতেছি, কারেন্ট ভ্যারি করতেছি, তাহলে আমার চেঞ্জ হবে কি? এইচটা চেঞ্জ হবে, বিটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? আমি যদি কারেন্ট চেঞ্জ করি তাহলে ফিল্ড চেঞ্জ হবে না? ফিল্ডটা চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হবে। তাহলে এইচ এর সাথে বি এর একটা সম্পর্ক আমরা জানি। তাহলে আমরা আসলে সবসময় চাই ইনপুটের সাথে আউটপুটের একটা সম্পর্ক হোক, একটা রিলেশন তৈরি হোক। তাহলে এইচ এর সাথে বি এর যে রিলেশন, সেই রিলেশনটা কিসের মাধ্যমে দেখানো হয়? সেটা দেখানো হয় মিউ এর মাধ্যমে, মিউ অথবা মিউ নট এর মাধ্যমে, তাই না? এখন এইচ এর সাথে অবশ্যই এম এর একটা সম্পর্ক আছে, ম্যাগনেটাইজেশন। যে ম্যাটেরিয়ালটা আমি ইনসার্ট করলাম সেই ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটাইজেশন, সেটার একটা সম্পর্ক কিন্তু থাকা উচিত। তাহলে এই ম্যাগনেটাইজেশন এম এর সাথে এইচ এর যে সম্পর্ক, সেটাকে আসলে কাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে স্যার কাইটা কি স্যার সমানুপাতিক ধ্রুবক? এটাকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, অর্থাৎ এইচ এর সাথে এম এর রিলেশন যে কনস্ট্যান্টের মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। অর্থাৎ আমি এক্সটার্নালি একটা কারেন্ট ইনপুট দিব এবং ওই যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে মানে সলিনয়েডটা আছে, যে ম্যাটেরিয়ালের উপর দিয়ে সলিনয়েডটা আছে, ওই ম্যাটেরিয়ালের মধ্যে কতটুকু ম্যাগনেটাইজেশন হবে সেইটার সম্পর্ক যে কনস্ট্যান্টের মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় কাই এম।
এখন কাইএম এর সাথে রিলেটিভ পারমিটিভিটির একটা সম্পর্ক দেখানো হয়েছে এখানে, যেমন বি ইজ ইকাল টু বি নট মিউ নট এম। এখান থেকে তোমার এই এম এর মানটা এখানে বসায় দেওয়া হয়েছে, বসায় দেওয়ার পরে দেখা যাচ্ছে এই টার্মটা চলে আসতেছে, এবং এটা জাস্ট কিছু না, সিম্পল একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করে দেখানো যাচ্ছে রিলেটিভ পারমিটিভিটি মিউ আর ইজ ইকাল টু 1 প্লাস কাই এম। এই সম্পর্কটা এখান থেকে চলে আসতেছে, বুঝতে পারছো? জি স্যার। রিলেটিভ পারমিটিভিটি ইজ ইকাল টু 1 প্লাস কাই এম। তাহলে এই সম্পর্কগুলো তোমাকে দেখাইতে বলতে পারে। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কিছু ক্লাসিফিকেশন দেখানো হবে। ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। পাঁচ ধরনের ম্যাটেরিয়াল আমরা ক্লাসিফাই করি নরমালি। ডায়াম্যাগনেটিক, এক নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দুই নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তিন নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, চার নম্বর হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং পাঁচ নম্বর হচ্ছে ফেরিম্যাগনেটিক। এই পাঁচ ধরনের মানে ম্যাগনেটিক বিহেভিয়ারের উপর ভিত্তি করে ম্যাটেরিয়ালকে আমরা পাঁচ ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এক নাম্বার কি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আজকে কি এটা শেষ করে দিব? না স্যার, স্যার নেক্সট ক্লাস শেষ করে দেন স্যার। নেক্সট ক্লাসে এটা পড়াই। হ্যাঁ জি স্যার, নেক্সট ক্লাসে শেষ করে দেন আজকে স্যার। আচ্ছা, তাহলে এটা নেক্সট ক্লাসে পড়াই। আর আগামী পরশুদিন মনে হয় ক্লাস টেস্ট আছে তোমাদের, তাই না? স্যার আমাদের ব্যাচ কন্ট্রোল ভালো হয় স্যার। জি স্যার আমাদের সিগনেচার ব্যাচ কন্ট্রোল ভালো হয় স্যার, খারাপ হয়েছে স্যার।